সাড়া দাও বাংলাদেশ তথা মোহনা টিভিতে আপনাদের সকলকে জানাই স্বাগত। আপনারা জানেন বাংলাদেশের এপার থেকে ওপার আমরা ঘুরে বেড়াচ্ছি, আমরা প্রশ্ন করছি যারা জনপ্রতিনিধি হওয়ার সম্ভাবনার দৌড়ে এগিয়ে আছেন কিংবা বাংলাদেশের নীতি নির্ধারক যারা হতে পারেন, জনসাধারণের পক্ষ থেকে আমরা তাদের কাছে প্রশ্ন নিয়ে যাচ্ছি, উত্তর খুঁজে বেড়াচ্ছি। কেননা প্রশ্ন করাই আমাদের কাজ, সকলের সামনে প্রশ্নের উত্তর নিয়ে আসাই সাংবাদিকতার অন্যতম দায়িত্ব বলে আমরা মনে করি। তারই ধারাবাহিকতায় তরুণ প্রজন্ম, যাকে নিয়ে অনেক প্রশ্ন, যাকে নিয়ে আসলে অনেক কিছু জানার আছে, যার বক্তব্য শোনার জন্য তরুণ প্রজন্ম অধীর আগ্রহে অপেক্ষা করেন, তেমন একজন ব্যক্তি আজকের অতিথি। আজকে আমার সাথে অতিথি হিসেবে যুক্ত হচ্ছেন বিএনপির আন্তর্জাতিক বিষয়ক উপকমিটির সদস্য ইসরাফিল খসরু। স্বাগত আমাদের অনুষ্ঠানে আপনাকে। ধন্যবাদ আমাকে আমন্ত্রণ করার জন্য। আমি ভিন্ন একটি প্রশ্ন দিয়ে শুরু করতে চাই। চট্টগ্রামে রাজনীতি করছেন, সেই বিষয়ে আমি ফিরব, তবে শুরুতেই জানতে চাই তরুণ প্রজন্ম এবার ভোট নিয়ে অনেক বেশি আগ্রহ উদ্দীপনা কাজ করছে তরুণ প্রজন্মের মধ্যে। বিএনপিকে কেন তরুণ প্রজন্ম ভোট দিবে, কি কারণে, মানে আপনার মতামতটি যদি তুলে ধরেন। দেখেন, আমরা মূলত কাজ করছি পলিসি নিয়ে। আপনি যদি দেখেন, বিএনপি একমাত্র দল আমরা সুনির্দিষ্টভাবে কিন্তু পলিসি নিয়ে কথা বলছি। আমরা কর্মসংস্থানের কথা বলছি, যুব নীতিমালার কথা বলছি, পলিসির কথা বলছি, ইউথদেরকে আমরা কীভাবে এঙ্গেজ করার কথা বলছি। আমরা আমাদের ইকোনমিক পলিসি একটা আউটলুক দিয়েছি, ঠিক আছে, এবং বিভিন্ন সেক্টর যে আমাদের পলিসিগুলো আছে এগুলো নিয়ে আমরা কথা বলছি। এবং আমরা কিন্তু অনেক ইনভেস্টমেন্ট করছি পলিসির উপরে। কারণ আপনাকে দেশটাকে যদি আপনার আগাতে হয়, আপনার ভবিষ্যৎমুখী চিন্তা করতে হবে। মানে আপনার গতানুগতিক পলিটিক্যাল রেটরিকের মধ্যে থাকলে হবে না। কাজে উই আর টকিং অ্যাবাউট দ্য ফিউচার। সো আমরা ভবিষ্যৎ নিয়ে কথা বলছি, ভবিষ্যৎ পলিসি নিয়ে কথা বলছি। এবং জনাব তারেক রহমান কিন্তু ওনার ভিশনটা দিয়েছেন, কিন্তু বলেছেন উই হ্যাভ আ প্ল্যান, আই হ্যাভ আ প্ল্যান। সো এই প্ল্যানগুলো নিয়ে কিন্তু আমরা কাজ করছি। আপনি যদি কোনো পরিকল্পনা না থাকেন, আপনি ভবিষ্যতে করবেন কি? এবং তরুণরা পরিকল্পনা শুনতে চায়, কথা শুনতে চায় না যে আপনার প্ল্যানটা কি, আপনার ডেফিনেটিভ চিন্তাভাবনা আছে কি। এবং আমরাই কিন্তু প্ল্যান নিয়ে কথা বলছি। কাজে আমি মনে করি তরুণরা আমাদের উপর আস্থা রাখছে। এবং যেহেতু আমরা পলিসি নিয়ে কথা বলছি, ভবিষ্যৎ প্রজন্মকে আমরা কীভাবে আবার মানে কেপেবল করতে পারি, স্কিল ডেভেলপমেন্ট কীভাবে বাড়াতে পারি, আমাদের এবং কর্মসংস্থান সৃষ্টি করি, এগুলো সৃষ্টি করা যায়, এগুলো কথা বলছি। কাজে আমার তরুণরা আমাদের কথা কিন্তু অ্যাকসেপ্ট করছে, রিসিভ করছে এবং আমাদের সাথে তারা ইন্টারাক্ট করছে। কিন্তু এই কারণগুলোতে আপনি আশা করছেন যে তরুণ প্রজন্মের ভোট বিএনপির পক্ষে আসবে? অবশ্যই, কারণ আমাদের যে তরুণ প্রজন্ম তারা কিন্তু কথা শুনতে চান না, অ্যাকশন চান, ঠিক আছে। এবং অ্যাকশনটা কিন্তু শুরু করার জন্য আপনার একটা বেসিক্যালি বিভিন্ন লেয়ারে আপনার প্ল্যান থাকতে হবে, চিন্তাভাবনা থাকতে হবে। আরেকটা হলো বিশ্বাসযোগ্যতা, ঠিক আছে। আপনি যদি বিএনপি ট্র্যাক রেকর্ড দেখেন, মানে সিরিয়াস যেসব মেজর রিফর্মগুলো হয়েছে, ইকোনমিক রিফর্ম বলেন, অন্যান্য রিফর্ম বলেন, কিন্তু বিএনপি সময় হয়েছে। এবং বর্তমানে বাংলাদেশের অর্থনীতির ভিত্তি যেটার উপর দাঁড়িয়ে আছে, যদিও গত 15 বছর লুটপাট হয়েছে, তারপরে কিন্তু বাংলাদেশ ইকোনমি যে ভিত্তির উপর দাঁড়িয়ে আছে, এখনও সার্ভাইভ করে গেছে, সেই ভিত্তি বিএনপি দিয়ে গেছে। কাজে আমাদের ট্র্যাক রেকর্ড আছে। সো ওইটার ভিত্তিতে অবশ্যই আমি আশা করি তরুণরা আমাদের উপর ভরসা রাখবে এবং রাখছে। এবং আমি প্রায় প্রচুর তরুণদের সাথে কথা বলি, ইন্টারাক্ট করি, তার কথাগুলো জানার চেষ্টা করি। এবং তারাও কিন্তু খুব খোলা মন নিয়ে এগিয়ে আসছে, আমাদের সাথে কথা বলছে, তাদের চাহিদার কথাগুলো বলছে, তাদের সমস্যার কথাগুলো বলছে। আমার মনে হয় এটাই জরুরি। চট্টগ্রামই কেবল নয়, পুরো বাংলাদেশের ঐতিহ্যবাহী একটি পরিবার থেকে আপনি বড় হয়ে উঠে এসেছেন। রাজনীতিতে কি পরিবারের দীক্ষা নিয়েই আসলে আসলেন, নাকি অন্য কোনো অনুপ্রেরণা ছিল রাজনীতিতে আসার পেছনে? আদর্শ তো পরিবার থেকে পাওয়া, আদর্শ মানে লাইক নীতিগত মরালস, মানে আছে না যে ইন্টিগ্রিটি থাকতে হবে, সততা থাকতে হবে, খালি রাজনীতির জন্য না, ইন জেনারেল সেখান থেকেই শেখা। তবে রাজনীতিতে আসার কথা কিন্তু আমি আজ থেকে 12-13 বছর আগেও চিন্তা করিনি। আমি 2011-12 সালে যদি তখন লেখাপড়া করতাম, লেখালেখি করতাম পত্রিকা এবং ব্যবসার কাজে নিয়োজিত ছিলাম, রাজনীতি চিন্তা করি নাই। সো রাজনীতিতে আসাটা কিন্তু অনেকটা মানে নিজের অজান্তেই। 2014 সালের দিকে আমি যখন লেখালেখি করতাম, তখন আমার একটা লেখার কারণে, লেখাটার শিরোনাম ছিলেন ওপেন লেটার টু আ বাডিং অটোক্র্যাট, মানে একজন উত্তি স্বৈরাচারের উদ্দেশ্যে লেখা খোলা চিঠি। ঠিক 2014 বিনা ভোটে নির্বাচন আগে। সো ওই লেখার পরে যে পরিমাণ বেগ পেতে হয়েছে আমাকে, এই জীবন সমস্যা নিউ এজ পত্রিকা যে ছাপিয়েছিল তাদের পড়তে হয়েছে, এবং আমি সমস্যা যে ফেস করতে হয়েছে, তখন আমার বোধোদয় হলো যে আমি নিজের দেশে নিজের মতামত দিতে পারবো না, মুক্তভাবে কথা বলতে পারবো না, একটা লেখা লিখতে পারবো না। সেটা থেকে কিন্তু আমার মানে আমি রিয়েলাইজ করি যে না, এরকম একটা মানে বন্দোবস্ত চলতে পারে না, এরকম একটা অবস্থা চলতে পারে না। এটা নিয়ে এটার বিরুদ্ধে আমাদের রুখে দাঁড়াতে হবে, কাজ করতে হবে।
আর যেহেতু আমি রাজনৈতিক পরিবারের সন্তান, আমার মনে হয়েছে যে রাজনীতি আমার জন্য একটা প্রপার রুট, যেটার মাধ্যমে আমি মানুষের কথাটা বলতে পারি, মানুষের ভয়েসটা সামনে আনতে পারি, কিছুটা হলেও আমি যেন একটা চেঞ্জ আনতে পারি। সো ওই চিন্তা থেকে কিন্তু রাজনীতিতে আসা। এবং আমার মনে হয়েছে আমার শুরুটা করা উচিত হবে আমার শেকড় থেকে, যেটা চট্টগ্রাম। তো আমি চট্টগ্রামে আসা শুরু করি, নেতা কর্মীদের সাথে কাজ করা শুরু করি, আমার নিজের নেতাকর্মী বোঝার চেষ্টা করি, এলাকাগুলো বোঝার চেষ্টা করি, এবং সেটাকে ভিত্তি করেই কিন্তু আস্তে রাজনীতি শুরু। এবং আস্তে আস্তে এই 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 এইসব কার্যক্রমের মাধ্যমে কিন্তু পলিটিক্সে জড়িয়ে যাওয়া। কাজেই আমার পরিবার থেকে কেউ আমাকে কখনো বলেনি যে আমার রাজনীতি আসতে হবে, আমার বাবাও কখনো আমাকে বলেনি, আমার পরিবার কেউ আমাকে বলে তোমার রাজনীতি করতে হবে। রাজনীতি আসা নিজের থেকেই। হ্যাঁ, কিন্তু রাজনীতি পলিটিক্যালি অলওয়েজ অ্যাওয়্যার ছিলাম, কিন্তু রাজনীতি পরিবারের সন্তান। আমার দাদাও রাজনীতিবিদ ছিলেন, আমার বাবাও রাজনীতিবিদ, কাজে পলিটিক্যালি আমি অলওয়েজ অ্যাওয়্যার ছিলাম। আমার ঘরে বেশিরভাগ ডিসকাশন হতো রাজনীতি নিয়ে। শুধু আমার বাবা মার কথা আমি বলছি আমার এক্সটেন্ডেড ফ্যামিলি, আমার চাচা, আমার বাবা, যেহেতু আমার পলিটিক্যাল ফ্যামিলির সন্তান, আমার বাসার মূল ডিসকাশনটা হতো রাজনীতি নিয়ে। কাজে রাজনীতি নিয়ে আমি অলওয়েজ অ্যাওয়্যার ছিলাম, কিন্তু রাজনীতি করাটা একান্তই আমার ব্যক্তিগত সিদ্ধান্ত ছিল। একেবারেই স্পষ্ট এবং সাবলীল উত্তর পেলাম আপনার কাছ থেকে, এরকমটাই আশা করছিলাম। তরুণ প্রজন্মের প্রতিনিধি আপনাকে ধরা হয়। তরুণ প্রজন্ম, চট্টগ্রামের তরুণ প্রজন্মকে নিয়ে ভবিষ্যতে যদি বিএনপি সরকার গঠন হয়, তরুণ প্রজন্মকে নিয়ে বিশেষ কোনো পরিকল্পনা আপনি ব্যক্তিগতভাবে করেছেন কিনা? বেশ কয়েকটা চিন্তাভাবনা আছে। একটা হলো তরুণ প্রজন্মের জন্য আমাদের কর্মসংস্থান, যেটা বললাম, এটা মূল সমস্যা। এখানে ম্যানুফ্যাকচারিং একটা হাব বলা যায়, ইপিজেডগুলো আছে চট্টগ্রাম বন্দর চট্টগ্রামে। সো চট্টগ্রামে কিন্তু একটা আলাদা সিগনিফিকেন্স আছে। আমরা যদিও বাণিজ্যিক রাজধানী বলি, কিন্তু কথাই বলা হয়, কিন্তু আদতে কিন্তু চট্টগ্রামকে আসলে বাণিজ্যিক রাজধানীর যে যে অবকাঠামো দরকার সেগুলো কিন্তু সৃষ্টি করা হয়নি। সো গ্র্যাজুয়ালি ওই অবকাঠামো সৃষ্টি করতে হবে, এবং তরুণদেরকে স্বাবলম্বী করতে হলে কিন্তু আমাদের নতুনভাবে চিন্তা করতে হবে। চট্টগ্রামে বিশেষ করে করতে হবে, কারণ চট্টগ্রামে আমি দেখছি যে এখানে কিন্তু ডাইভার্সিফিকেশন খুব বেশি হয়নি, ঠিক আছে, নতুন কোনো ক্ষেত্র ক্রিয়েট হয়নি। সো চট্টগ্রামে কিন্তু অনেক প্রতিভাবান তরুণরা আছেন, ক্রিয়েটিভ মানুষজন আছেন, ক্রিয়েটিভ ইন্ডাস্ট্রি আছেন। চট্টগ্রামে স্পোর্টস একটা বড় জিনিস ছিল এক সময়। আপনি যদি 80 দশক দেখেন, 90 দশক দেখেন, অনেক ভালো ভালো খেলোয়াড়রা, ক্রিকেট বলেন, ফুটবল, চট্টগ্রাম থেকে উঠে এসেছে, কিন্তু সেটা বন্ধ হয়ে গেছে। তো চট্টগ্রামের স্পোর্টস যে ল্যান্ডস্কেপ, এটাকে আবার রিভাইভ করতে হবে। চট্টগ্রাম ক্রিয়েটিভ সাংস্কৃতিক একটা বিশাল একটা বড় একটা পরিমণ্ডল ছিল, একটা বড় স্কোপ ছিল, সেটাও কিন্তু ধীরে ধীরে সংকুচিত হয়ে গেছে। সেই জায়গাটাকে আবার রিভাইভ করার বিষয় আছে। সো আমার মনে হয় তরুণদেরকে যদি আপনি উজ্জীবিত করতে চান, খেলাধুলা এবং সংস্কৃতি দুটো কিন্তু খুব ইম্পর্টেন্ট টুল, এবং এই দুটোকে কিন্তু আপনার প্রমোট করতে হবে। হ্যাঁ, এখানে তরুণদেরকে আবার ওদেরকে সম্পৃক্ত করতে হবে, সংযুক্ত করতে হবে। তো সেটা করতে হলে কিন্তু এই সেক্টরগুলোকে, স্পোর্টস, কালচার, এগুলোকে আপনার প্যাট্রোনাইজ করতে হবে, পলিসি দিয়ে সাপোর্ট করতে হবে। সো এখানে বিশাল বড় সম্ভাবনা আছে, এবং নতুন ইন্ডাস্ট্রি যেমন ফ্রিল্যান্সিং, তারপর এখানে বাংলাদেশে আপনার ধরেন আমাদের এখানে কন্টেন্ট ক্রিয়েটার্স আছেন, চট্টগ্রামে অনেক ট্যালেন্ট কন্টেন্ট ক্রিয়েটার্স, কিন্তু ভালো প্ল্যাটফর্মের পান না দেখে বেশি দূরে আগাতে পারেন না। তো তাদেরকে ওই অপরচুনিটিগুলো দিতে হবে। ক্রিয়েটিভ যে ইন্ডাস্ট্রি আছে, এটাকে চিরং কিন্তু একটা বড় একটা স্কোপ আছে। হ্যাঁ, যেমন চট্টগ্রামের মিউজিশিয়ানস, এন্টারটেইনার্স, পেইন্টার্স, আর্টিস্টস, এদেরকে আমাদের প্রমোট করতে হবে। সো এই জায়গায় এই ক্ষেত্রগুলো ক্রিয়েট করতে হবে। সো এগুলো নিয়ে আমাদের কিছু পরিকল্পনা আছে। খুবই চমৎকার পরিকল্পনা। আমি আপনার কাছ থেকে এরকমটাই আশা করছিলাম, কেননা দীর্ঘদিন আপনাকে গণমাধ্যমে এবং সোশ্যাল মিডিয়াতে আমি আসলে পর্যবেক্ষণ করছিলাম। সেই পর্যবেক্ষণের জায়গা থেকে বলতে চাই যে রাজনীতিতে আপনি খেলাধুলা, সংস্কৃতি, এবং আমি দেখেছি আপনি বেশ কিছু এলাকার টুর্নামেন্ট থেকে শুরু করে সব জায়গায় আপনার সহযোগিতা, আপনি রাজনীতি করার পাশাপাশি এই সকল জায়গাগুলোতে আপনি নিজের আলো ছড়াচ্ছেন। আমি ভিন্ন একটা আঙ্গিকে প্রশ্ন করতে চাই, রাজনীতিতে রাজার ছেলের অবস্থান সবসময় বাংলাদেশে একটি কথা আছে যে রাজার ছেলেই কি তবে রাজা হবে। আপনিও দেখতে পাচ্ছেন যে ইদানিং আপনাদের বিপরীত জোটের একটি দল, তারা বলছে যে রাজার ছেলে কেবল রাজা হবে, এই রাজনীতি বাংলাদেশে চলবে না। যদিও আমি বলে রাখছি ব্যক্তিগতভাবে আমি এই মতের দ্বিমত অবস্থান করি, কেননা রাজনীতিবিদদের ছেলেরাই আসলে অনেক স্যাক্রিফাইস করে। আমি খুব কাছ থেকে রাজনীতিবিদদেরকে দেখেছি। ডাক্তারের ছেলে যদি ডাক্তার হতে পারে, রাজনীতিবিদদের ছেলে কেন রাজনীতিবিদ হতে পারবে না? আমি ব্যক্তিগতভাবে দ্বিমত পোষণ করি। আপনার কাছে জানতে চাই অন্য কিছু। আমার জানতে চাওয়ার জায়গাটি হলো, রাজনীতিবিদের ছেলে হিসেবে খুব বেশি সুযোগ পেয়েছিলেন রাজনীতি করার ক্ষেত্রে, নাকি প্রতিবন্ধকতার জায়গাটা বেশি ছিল? দুটোই আছে। কারণ মূল ইয়েটা হলো, ধরেন রাজনীতি যদি এমন একটা ক্ষেত্র, এখানে কিন্তু আপনার নিজের জায়গাটা আপনার নিজে সৃষ্টি করতে হবে কাজ করে।
আপনার মানুষের সাথে কাজ করতে হবে, তৃণমূলের সাথে কাজ করতে হবে। রাজনীতিতে কিন্তু হার্ড ওয়ার্কের কোনো সাবস্টিটিউট নাই। আপনার কষ্ট করেই রাজনীতি সামনে আগাতে হবে, এবং নিজের যে স্বকীয়তা, নিজের একটা আইডেন্টিটি কিন্তু আপনার বিল্ড করতে হবে। আপনার বাবার পরিচয় দিয়ে সারাদিন রাজনীতি করতে পারবেন না। আপনার বাবার পরিচয় রাজনীতি আসতে পারবেন, কিন্তু ধরে রাখার দায়িত্ব কিন্তু আপনার। সেটা আপনার কাজের মাধ্যমে, আপনার মেধার মাধ্যমে এবং আপনার দূরদর্শিতার মাধ্যমে কিন্তু আপনার সেই জিনিসটা অ্যাচিভ করতে হবে। সো আমি যখন রাজনীতিতে আসি অথবা আসার সিদ্ধান্ত নেই, আমার বাবাকে যখন বলি, তিনি কিন্তু প্রথম কথাটাই আমাকে বলেছিলেন যে রাজনীতি করতে চাও, তৃণমূল থেকে উঠে আসতে হবে। সেই কাজটাকে আমি বিগত 10 থেকে 12 বছর করে আসছি, কিন্তু তৃণমূলের সাথে মিলেমিশে কাঁধে কাঁধ রেখে কাজ করে গেছি। ঠিক আছে, কাজেই আমি ধীরে ধীরে কিন্তু কাজ করে এখন পর্যন্ত যতদূর এসেছি, খুব বেশি দূর এসেছি বলতে পারবো না, আমি যতদূরই এসেছি তৃণমূলের কাজ করে করে এসেছি। এবং দলের যে মেধাভিত্তিক যে কাজটা হয় পলিসি নিয়ে, সেখানে কিন্তু আমি কাজ করি, সাপোর্ট দিই। আমি বিএনপির ফরেন অ্যাফেয়ার্স কমিটির মেম্বার, সেখানে আমি সাপোর্ট দিই, কাজ করি। সো আমি আমার জায়গা থেকে কাজগুলো করার চেষ্টা করি, এবং আমি মনে করি কাজের মাধ্যমে একটা আমার যে পোর্টফোলিও ক্রিয়েট হবে, সেইটাই আমার ফাউন্ডেশনটা রেডি করবে ভবিষ্যতে আমি কোথায় যাব। কথা বলে খুব বেশি দূর যাওয়ার কোনো স্কোপ নাই। আর আমার বাবার পরিচয় আমাকে রাজনীতি অ্যাক্সেস দেয় ঠিকই, কিন্তু এটা একটা বার্ডেনও আছে। কারণ ওনার যে পুরো বাংলাদেশে ওনাকে সবাই চেনেন, যে ওনার যে পরিচিতি আছে, হ্যাঁ, সেটাকে ছাপিয়ে যাওয়া কিন্তু ইজি না আমার জন্য। জিনিসটা কিন্তু খুব ইজি না, এটা একটা ইটস এ চ্যালেঞ্জ। আমি এটাকে চ্যালেঞ্জ হিসেবে নিই, এবং চ্যালেঞ্জটা হলো ওনার পরিচিতিকে এক জায়গায় রেখে আমার নিজের পরিচিতি একটা ক্রিয়েট করা, নিজের একটা আইডেন্টিটি ক্রিয়েট করা ইটস ভেরি চ্যালেঞ্জিং। কারণ আমার জন্য ভেরি চ্যালেঞ্জিং আরও বেশি, কারণ আমার বাবা এখনও রাজনীতিতে সক্রিয় এবং মানুষের এক্সপেকটেশনও বেশি। জি, সো এটা এমন না যে আমার বাবা রাজনীতি না আমি রাজনীতি এসেছি, আমি রাজনীতি এসেছি, আমার বাবাও রাজনীতি ভেরি মাচ সক্রিয়। উনি বিএনপি স্থায়ী কমিটির সদস্য, সো উনি খুবই সক্রিয় একজন রাজনীতিবিদ। অ্যাট দ্য সেম টাইম আমি আমার রাজনীতি করছি, সো ইটস নট ইজি, ইটস ভেরি চ্যালেঞ্জিং। আমি বলবো এখানে চ্যালেঞ্জেস অনেক বেশি অ্যাডভান্টেজ থেকে, টু বি অনেস্ট। হ্যাঁ, কিন্তু আমার কথা হলো, আমার যদি অ্যাচিভ করতে হয়, আমার চ্যালেঞ্জগুলোকে মোকাবেলা করতে হবে, কাজ করতে হবে, এবং পিছিয়ে যাওয়া যাবে না। সাহস নিয়ে এগিয়ে যেতে হবে, এবং আমার নিজের একটা আইডেন্টিটি ক্রিয়েট করতেই হবে যদি আমি রাজনীতিতে লং টার্ম থাকতে চাই, কাজ করতে চাই। সো এটা আমি এভাবেই চিন্তা করি, এবং আমি কিন্তু খুব বেশি ডানে বায়ে দেখার চেষ্টা করি না। আমি আমার কাজটা খুব ফোকাসভাবে করি, এবং আমি মনে করি আমি যে কাজ করতে থাকি, আমার যে গন্তব্য আমি সেখানে পৌঁছাবো। খুবই চমৎকার উত্তর পাচ্ছি আপনার কাছ থেকে। আমি এই মুহূর্তে জানতে চাই, চট্টগ্রামের বিষয়ে জানতে চাই। চট্টগ্রামে আপনার বাবা এমপি ক্যান্ডিডেট, তাছাড়াও চট্টগ্রামের রাজনীতির অঙ্গনে আপনার পদচারণা খুবই বেশি। কি দেখছেন চট্টগ্রামে? আমি যদি সার্বিক প্রতিটি আসনের ব্যাপারেই জানতে চাই, চট্টগ্রামে আসলে বিএনপির জয়ের ব্যাপারে সম্ভাবনা কতটুকু? না, দেখেন, আমি তো যা দেখছি গণসংযোগের মাধ্যমে এবং বিভিন্ন জায়গায় কথা বলে, যে মানে বাংলাদেশে একটা ধানের শীষের পক্ষে কিন্তু গণজোয়ার সৃষ্টি হয়েছে। আর বিশেষ করে জনাব তারেক রহমান দেশে আসতেন, এরপরে তো এই জোয়ারটা একটা অন্য লেভেলে চলে গেছে। আমি মনে করি মোমেন্টাম এখন বিএনপির পক্ষে। আমাদের কাজটা হলো মানুষের ভরসাটা ধরে রাখা, এই মোমেন্টামটাকে ধরে রাখা, মানুষের সাথে সম্পৃক্ত থাকা, তাদের কথাগুলো শোনা, এবং আমাদের কি ভবিষ্যৎ চিন্তা ভাবনা রাষ্ট্র পরিচালনার ক্ষেত্রে এটা তাদের কাছে তুলে ধরা। এই যে দ্য প্ল্যান, যে তারেক রহমান সাহেব বলছে, এই প্ল্যানগুলোকে সামনে নিয়ে আসা মানুষের কাছে, এবং মানুষ জানতে চায় আমরা আগামীর বাংলাদেশ কীভাবে বিনির্মাণ করতে চাচ্ছি, আমাদের পরিকল্পনা কী। সো আমি মনে করি মোটামুটি আমি সব জায়গায় ভালো সাড়া পাচ্ছি। বিশেষ করে আমাদের যে নির্বাচনী এলাকা চট্টগ্রাম 11, আমি আমার বাবার পক্ষে প্রচারণা করছি, কাজ করছি। সংযুক্ত একটি প্রশ্ন করতে চাই, চট্টগ্রাম 11 আপনাদের নির্বাচনী এলাকা, আপনারা একটি স্লোগান দিচ্ছেন 11-তে 11, এই বিষয়টি একটু ক্লিয়ার যদি করেন। 11-তে 11 আমরা বলছি, আমরা 11 আসনে 11টা দফা দিয়েছি। মানে আমার চট্টগ্রাম 11 আসন উন্নয়নে আমরা 11টা দফা দিয়েছি। দিস ইজ আওয়ার ক্যাম্পেইন, চট্টগ্রাম 11 জন 11 দফা, এই জন্য বলছি আমরা 11-তে 11। চমৎকার। আচ্ছা, আমি আপনার কাছে আরেকটি ব্যাপার জানতে চাই। বিএনপির বিরুদ্ধে আরেকটি আপনাদের বিপরীত যে দল আছে, আমি চট্টগ্রাম 11-র আপনাদের জোটভুক্ত যেই দলের যিনি এমপি ক্যান্ডিডেট আরেকজন রয়েছে, তিনিও আমাদের চ্যানেলের একটি সাক্ষাৎকারে একই অভিযোগ করেছেন যে বিএনপির বিরুদ্ধে ঢালাও যেই অভিযোগগুলো করা হয়, সেই অভিযোগগুলো আসলে চট্টগ্রামে কতটুকু কার্যকরী? দেখেন, বিএনপি একটা বিশাল দল, বর্তমানে বাংলাদেশের সবচেয়ে বড় দল। আপনি যদি তৃণমূল দেখেন, আমাদের বিস্তার দেখেন, আমাদের প্রেজেন্স দেখেন, বাংলাদেশের সবচেয়ে বড় দল এখন বাংলাদেশ জাতীয়তাবাদী দল। এখানে কিছু সংখ্যক নেতাকর্মী কিছু কার্যক্রমে লিপ্ত হতেই পারে, আমরা কিন্তু অ্যাকশন নিচ্ছি।
ইমিডিয়েট অ্যাকশন নিচ্ছি। হাজার হাজার কর্মীকে কিন্তু বহিষ্কার করা হয়েছে। হ্যাঁ, অ্যান্ড আমরা উই আর সেটিং এন এক্সাম্পল যে না, অন্যায় করে দলের কেউ পার পাবে না। ঠিক আছে, আপনি যদি পুরো বাংলাদেশের পিকচারটা দেখেন, যে চাঁদাবাজির কথা বলছে খুবই নগণ্য, খুবই নগণ্য। সেটাকে একটা গোষ্ঠী সোশ্যাল মিডিয়াতে অ্যাম্পলিফাই করে দেখাচ্ছে, অনেক বাড়িয়ে দেখাচ্ছে। কিন্তু যেটা যাই হোক না কেন, দল কিন্তু এটার ব্যাপারে খুবই অ্যালার্ট। আমাদের কিন্তু একদম উপর থেকে নির্দেশে কোনো রকম অন্যায়কে প্রশ্রয় দেওয়া যাবে না, এবং আমি সেটা দিচ্ছি না, এবং বহিষ্কার করা হচ্ছে। এবং আপনি যদি দেখেন, আমরা কিন্তু এই ক্ষেত্রে কার্যকরী অ্যাকশন নিচ্ছি, এবং বাংলাদেশ জাতীয়তাবাদী একমাত্র দল যারা রেগুলারলি তাদের নেতাকর্মীদের বিরুদ্ধে কিন্তু অ্যাকশন নিচ্ছে। অন্যায় যদি কোনো অসামাজিক কার্যকলাপ থাকে, অন্যায় কাজ থাকে, সো ওই ক্ষেত্রে কিন্তু আমরা একমাত্র দল, অন্য দল কিন্তু করছে না। অন্য দল খালি আমাদের সমালোচনা করছে, আমরা কিন্তু করে দেখাচ্ছি যে না, আমরা অন্যায়কে প্রশ্রয় দেবো না। সো এখানে আমি মনে করি এতটুকুই যথেষ্ট। ঠিক আছে, এবং আপনার একটা বড় দলে কিছু কিছু ঘটনা ঘটতেই পারে। দেখার বিষয় যে আমার ইন্টেনশনটা কি, আমি এটিকে প্রশ্রয় দিচ্ছি নাকি। বিএনপি কিন্তু প্রশ্রয় দিচ্ছে না, সেটা হলো মূল বিষয়। একেবারেই স্পষ্ট উত্তর, আবারও স্পষ্ট উত্তর পেলাম, ধন্যবাদ আপনাকে। আমি অনুষ্ঠানের একেবারেই শেষের দিকে আছি। আমি আপনার কাছ থেকে এই মুহূর্তে জানতে চাই, রাজনীতি করছেন দীর্ঘদিন ধরে, এই দীর্ঘ রাজনৈতিক জীবনে এমন কোনো ঘটনা, যে ঘটনা আসলে রাজনীতিতে তো আপস অ্যান্ড ডাউনস থাকে, যখনই মনে হয় যে রাজনীতিটা ঠিক রাজনীতিতে আসা উচিত হয়নি, কিন্তু ওই ঘটনার কথা মনে পড়ে মনে হয় যে না, রাজনীতিতে আসা আসলে ঠিক ছিল, মানে সাধারণ জনগণ কিংবা আপনাদের চেয়ারম্যানের সাথে অথবা বেগম খালেদা জিয়ার সাথে কোনো একটি মেমোরিকে আমাদের কাছে শেয়ার করবেন কিনা? না দেখেন, রাজনীতিতে যখন এসেছি অনেক বুঝে শুনে একটা কমিটমেন্ট নিয়ে এসেছি। মূল জিনিস যেটা বললাম হলো কাজ। হ্যাঁ, রাজনীতিতে আসার পরে একটা জিনিস খুব ডিফিকাল্ট হয়ে গেছে, সেটা হলো পরিবারকে সময় দেওয়া। দিন কি দিন আমি আমার পরিবারকে দেখি না। আমি ঢাকা চিটাগং করতে থাকি, তারা ঢাকায় থাকে, আমি চট্টগ্রামে থাকি, অনেক সময় চট্টগ্রামে দেই, পরিবারকে সময় দিতে পারি। তখন মাঝে মধ্যে মনে হয় না, যদি রাজনীতি ছেড়ে তাদেরকে একটু বেশি সময় দিতে পারতাম হয়তো ভালো হতো। কিন্তু এটা হচ্ছে জাস্ট চিন্তা। হ্যাঁ, কিন্তু রাজনীতিতে আসার পরে একটা জিনিস কিন্তু দেখেছি, যে কমিটমেন্টটা নিয়ে আসছি, এখানে মানুষের অনেক প্রমিসেস আছে, মানুষের অনেক কি বলবো, অনেক আশা ভরসা আছে আমাদের উপরে। কাজে আমাদের সেই কাজটা করে যেতে হবে, কন্টিনিউসলি আমাদের সেই কমিটমেন্টটাকে রাখতে হবে, মানুষের পাশে থাকতে হবে, এবং আমার পরিবারও সেটা বোঝে। হ্যাঁ, কিন্তু হ্যাঁ, মানে এমন কখনো মনে হয় না যে এটা রাজনীতি ছেড়ে দেবো, রাজনীতি করবো না, এমন কিছু মনে হয় না। রাজনীতি করার একটা আনন্দ হলো আসলে নেতাকর্মীর ভালোবাসা পাই। হ্যাঁ, তাদের সাথে সময়, একটা দ্বিতীয় পরিবার আমার। হ্যাঁ, এবং এলাকার মানুষের ভালোবাসা পাই। এটা কতজনই বা পায়। রাজনীতি এমন একটা পেশা, আপনি মানুষের ভালোবাসা কিন্তু কন্টিনিউসলি পান, এবং আপনি তাদের সাথে থাকেন আরও বেশি ভালোবাসা পাবেন, সেটা আমাদেরকে মোটিভেট করে। একেবারেই শেষের দিকে আমরা আপনার কাছে তরুণ প্রজন্মের একজন প্রতিনিধি হিসেবে জানতে চাই, যখন গুজব বা ট্রলের শিকার হন, নিশ্চয়ই আপনিও রাজনীতি করতে যেয়ে হয়েছেন, আপনার বাবাকে নিয়ে অনেক গুজব ট্রল করা হয়, বা বিভিন্ন তার কর্মকাণ্ড নিয়ে অনেক সময় ফেসবুকে নানান ধরনের কথা আমরা শুনতে পাই, এই জিনিসগুলোকে আসলে কিভাবে দেখেন? চিন্তা করি না, ভাবি না। টু বি অনেস্ট, আমি সোশ্যাল মিডিয়াতে খুব বেশি অ্যাক্টিভ না। আমি আমার বাবা থেকে একটা জিনিস শিখেছি, যে তোমার কাজটা করে যাও, অনেকে অনেক কিছু বলবে। আর আমি যখন রাজনীতিতে এসেছি তখন ধরে নিয়েছি যে বেশিরভাগ মানুষ আমাকে অপছন্দ করবে। আমার কাজটা হবে আমার কর্মের মাধ্যমে তাদের ভালোবাসাটা পাওয়া। আমার ধরেই নিয়েছি আমি মাইনাস থেকে শুরু করবো, মাইনাসকে আমার প্লাস করতে হবে। সো এই চিন্তা করে আগাচ্ছি। রাজনীতিবিদরা বাংলাদেশে তো খুব বেশি পপুলার হওয়া সম্ভব না, রাজনীতিতে অনেক সমালোচনা থাকে। কাজে আপনি ধরেই নেবেন মানুষ আপনাকে সমালোচনা করবে, এবং কিন্তু আপনার কাজ হবে তার আপনার কাজের মাধ্যমে সেই সমালোচনাটাকে রিভার্স করা, মানুষের ভালোবাসাটা অর্জন করা, ভরসাটা অর্জন করা। আপনি যখন মানুষের ভরসাটা অর্জন করবেন, আপনি সামনে আগাতে পারবেন। আর খুব বেশি যদি আপনি বকডাউন হয়ে যান, আসলে সে কি বললো, সোশ্যাল মিডিয়াতে কি বলা হচ্ছে, তাহলে কিন্তু সামনে আগাতে পারবেন না। আপনি খালি পিছনের দিকে তাকাতে থাকবেন। রাজনীতিতে আপনি সামনের দিকে তাকানো বেটার, এবং নিজের কাজটা ফোকাস করা বেটার, এবং আপনার নিজের একটা প্ল্যান থাকতে হবে, যে আমি আমার আগামী 10 বছরের পরিকল্পনাটা আমি নিজেকে এই জায়গায় দেখতে চাই, আমি এই কাজগুলো করতে চাই, আমার প্রায়োরিটিস এইগুলা। সেটাকে যদি ঠিকভাবে সেট করতে পারেন, আপনি সামনে আগাতে পারবেন। ধন্যবাদ আপনাকে, অনেকক্ষণ আমাদেরকে সময় দিলেন। সর্বশেষ বাংলাদেশের জনগণের উদ্দেশ্যে আসন্ন জাতীয় সংসদ নির্বাচন উপলক্ষে এবং গণভোট নিয়ে যদি আপনার কিছু বলার থাকে, আপনি আমাদের দর্শকদের উদ্দেশ্যে বলতে পারেন। আমি খালি বাংলাদেশের মানুষের উদ্দেশ্যে এতটুকুই বলবো, দীর্ঘ 17 বছর পর আমি মনে করি একটা সুষ্ঠু নির্বাচন হতে যাচ্ছে। আপনারা ভোট সেন্টারে যান, নিজের ভোটটা দিন,
আপনার যে নাগরিক অধিকার সেটাকে প্রতিষ্ঠা করুন। এটা বাংলাদেশের ভবিষ্যৎ নির্ধারণ নির্বাচন। এটা এমন কোনো যে কোনো অন্য ধরনের নির্বাচন এটাকে ভাবার কোনো কারণ নয়। এটা টার্নিং পয়েন্ট, এটাকে টার্নিং পয়েন্ট হিসেবে ধরে নিন, আপনার ভোট প্রদান করুন এবং ইনশাআল্লাহ আমরা এই নির্বাচনের মাধ্যমেই আবার গণতান্ত্রিক প্রক্রিয়ায় ফেরত আসবো, একটা ডেমোক্রেটিক অর্ডারে রিভার্ট করব, মানে ফেরত আসবো। এটাই সবচেয়ে বেশি জরুরি এবং আমি মনে করি এই ভবিষ্যৎ বাংলাদেশ গণতান্ত্রিক হবে এবং বাংলাদেশের ভবিষ্যতে ভোটের মাধ্যমেই বাংলাদেশের সরকার নির্বাচিত হবে। সংযুক্ত একটু প্রশ্ন রাখতে চাই যে চট্টগ্রামকে বলা হয় রাজনীতির কেন্দ্রবিন্দু, সেই চট্টগ্রামে গণভোটের ব্যাপারে আসলে মানুষ কতটুকু সচেতন? দেখেন, গণভোটের ব্যাপারে সচেতনতা এক এক জায়গায় এক এক রকম। দেখছেন, আরবান শহর কেন্দ্রিক যদি ধরেন এক ধরনের হবে, আপনি যদি গ্রাম কেন্দ্রিক দেন এক এক ধরনের হবে। এটা খুব সঠিকভাবে বলা ডিফিকাল্ট, বাট গণভোটের ক্ষেত্রে মানুষ তার রায় তো দেবেই, ঠিক আছে। কিন্তু হ্যাঁ, অনেক ক্ষেত্রে অনেক বিষয় কিন্তু আমি মনে করি ব্যক্তিগত মনে ইজ আনক্লিয়ার, এখনও মানুষের জন্য এটা ক্লিয়ার না। এটা মনে হয় আরও ক্লিয়ার করা উচিত। এটা সহজীকরণের বিষয় আছে, বোঝার কিছু বিষয় আছে। তবে হ্যাঁ, আমি মনে করি এখানে বাংলাদেশের মানুষের ইভেনচুয়ালি, সেটা আমি মনে করি ভোটের মাধ্যমেই সব কিছু নির্ধারিত হবে। সো আমি মনে করি জনগণের উপর ছেড়ে দেওয়াই ভালো, তারা যা ভালো মনে করেন সেটাই হবে এবং আমরা সেই বাংলাদেশই দেখতে চাচ্ছি। শুনছিলাম এতক্ষণ আমাদের মুখে অতিথির নানান প্রশ্ন অতিথির কাছে আমরা করেছি এবং প্রতিটি প্রশ্নেরই কিন্তু তিনি সুস্পষ্ট এবং সাবলীল উত্তর দিয়েছে। আপনারা যারা নিয়মিত আমাদের এই অনুষ্ঠান দেখছেন আপনারা নিশ্চয়ই জানেন যে দিনের যে অতিথি থাকে তার একটি কথা কোট করে আমরা আমাদের অনুষ্ঠান শেষ করি। আজকেও তার ব্যত্যয় ঘটবে না। আজকে যে কথাটি আমার সবচেয়ে ভালো লেগেছে, তিনি চট্টগ্রাম কেন্দ্রিক যেই চিন্তা করেছেন, অর্থাৎ চট্টগ্রামে সৃজনশীল এবং বুদ্ধিভিত্তিক যাদের জ্ঞান রয়েছে, যাদের মেধা বিকাশের সুযোগ নেই, কিন্তু সেই মেধা যাদের রয়েছে সেই সুযোগ তিনি করে দিতে চান। এটি কিন্তু অনেক বড় একটি প্রাপ্য। তিনি সাংস্কৃতিক এবং ক্রিয়া এই দুটি অঙ্গনকে তিনি খুব ভালোভাবে কাজ করতে চান বলে তিনি আশা ব্যক্ত করেছেন। আমরা বলতে চাই এই দুটি অঙ্গনে যদি বাংলাদেশ এগিয়ে যায় তাহলে সত্যিকার অর্থেই মেধা বিকাশ ঘটবে। এবং তিনি আরেকটি জিনিসে নজর দিয়েছেন যেটি আমি মনে করি অনুষ্ঠানের শেষে আপনাদের সকলকে মনে করিয়ে দেওয়া দরকার, যেটির জন্য বাংলাদেশে আসলে এই 5ই আগস্ট কিংবা যাই হোক এই বিপ্লব, এই আন্দোলন ঘটেছিল, তা হলো আত্মকর্মসংস্থানের ব্যবস্থা তিনি করবেন এবং আত্মকর্মসংস্থান কিভাবে করা যায় সেই ব্যাপারে তিনি নজর দিবেন বলে আমাদের ক্যামেরায় আজকে তিনি বললেন। অর্থাৎ বেকারত্বের কারণেই কিন্তু বাংলাদেশে অধিকাংশ সমস্যাগুলো তৈরি হয়। প্রিয় দর্শক, নতুন কোনো অতিথি নিয়ে নতুন কোনো পর্বে নতুন কোনো স্থানে আবারও উপস্থিত হব। সে পর্যন্ত মোহনা টিভি তথা সারা দাও বাংলাদেশের সঙ্গেই থাকুন। ধন্যবাদ আপনাদের সকলকে।